রিচার্ড হিউমের কাহিনী অবলম্বনে আ নাইট ইন আ কটেজ। সেদিন সন্ধ্যায় আমি 10-20টা আরামদায়ক গোলাবাড়ি আর ছাউনি পেরিয়ে এসেছিলাম বটে, কিন্তু তার একটা আমার পছন্দ হয়নি। ওরচেস্টারশায়ারের বাড়িগুলো আর আঁকাবাঁকা গলিগুলো কাদায় ভরা। সন্ধ্যার মুখোমুখি আমি একখানা খালি কুঁড়ে ঘর দেখতে পেলাম। রাস্তা থেকে একটু দূরে আগাছায় ভরা একটা নোংরা বাগানের মধ্যে ঘরখানা। আসন্ন সন্ধ্যার ম্লান রক্তিম আলোয় ঘরখানাকে বেশ কেমন একটা যেন অদ্ভুত দেখতে লাগছিল। লাগুক অদ্ভুত, তবে এই হবে আজকের রাতের আমার আস্তানা। সারাদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামলেও হাওয়ার বেগ এখনো কমেনি। বাগানে ফলের গাছগুলোর ডালপালার মধ্যে দিয়ে এখনো শোঁশো বাতাস বইছে। বাতাসের বেগে পাতার উপর জমে থাকা বৃষ্টির জল ছিটকে পড়ছে বাগানের এদিক ওদিক। বাইরে বর্ষণ থামলেও এ বাগানে বুঝি এখনো বৃষ্টির শেষ হয়নি। কুটিরের ছাদটাকে তো বেশ শক্তপোক্ত বলেই মনে হলো। আশা করা যায় বৃষ্টির জল ঢোকেনি ভিতরে। ভিতরটাও বেশ শুকনোই আছে এরকম মনে করে নিলাম। একটা পছন্দ মতো শুকনো জায়গা দরকার। হ্যাঁ, একান্তই দরকার, না হলে যে মারা পড়বো। কেননা আমার পোশাক পরিচ্ছদ বৃষ্টিতে ভিজে একেবারে গায়ের সঙ্গে লেপটে গিয়েছে। মন স্থির করে ফেললাম, এই বাড়িতেই আজ রাত কাটাবো। রাস্তার সামনের দিকে তাকালাম পিছনের দিকে। কোনো লোকজন নেই। ওরচেস্টারশায়ারের এদিকটা এমনিতেই জনবিরল, তার উপর আবার বর্ষণক্ষান্ত সন্ধ্যা। এমনি সময় ঝড়ের মধ্যে কাদায় ভরা পথে কে হার বেরোবে? অতএব একটা দিক থেকে নিশ্চিন্ত যে অনধিকার প্রবেশের দায়ে কেউ আমাকে অভিযুক্ত করতে পারবে না। কোর্টের লাইনিং এর ভিতর থেকে একটা লোহার কাঠি বের করে আনলাম। সেটার সাহায্যে বন্ধ দরজা খুলে ফেলতে খুব একটা বেগ পেতে হলো না। দরজার এপিটে ছিল একটা মরচে ধরা তালা, আর ওপিটে ছিল দুটো ছিটকিনি। ওগুলো খোলা কোনো সমস্যার ব্যাপারই নয়। ঢুকলাম। ভিতরটা অন্ধকার, স্যাঁতস্যাঁতে আর ভারী অন্ধকার। দেশলাই জ্বাললাম। একটা ওয়াটারপ্রুফ মোড়কের মধ্যে থাকার ফলে এগুলো ভিজে অকেজো হয়ে যায়নি। কাঠির ম্লান আলোয় দেখলাম অন্ধকার পথের একটা কালো মুখ। হাওয়ার দমকে কাঠিটা নিভে গেল। আমি দরজাটা বন্ধ করে দিলাম। অবশ্য এতটা সতর্কতার কোনো প্রয়োজন ছিল না, কারণ লোকালয় থেকে দূরে নির্জন পথে আসন্ন রাত্রির এই ঘনায়মান অন্ধকারে আমার দেশলাই কাঠির অতি ক্ষীণ আলো কোনো পথিকের চোখে পড়বে এরকম মনে হওয়ার কোনো কারণ নেই। আর পথিকের চোখে পড়লেও সে যে কৌতূহলী হয়ে উঠবে সেটাও ভাবার কোনো দরকার নেই। তবু কথায় বলে সাবধানের মার নেই। আর একটা কাঠি জ্বাললাম। তার আলোটুকু সম্বল করে এগুলাম অন্ধকার পথে। কাঠি নিভে গেল। জ্বালালাম আর একটা কাঠি। এমনি করে কাঠি জ্বালতে জ্বালতে এসে পড়লাম পথের শেষে। সেখানে একটা ছোট ঘর। ভাগ্যক্রমে সে ঘরের দরজায় কোনো তালা টালা লাগানো নেই। ভেজানো দরজা খুলে ফেললাম, ঘরে ঢুকে পড়লাম। এই ঘরের বাতাস বেশ পরিষ্কার, অনেকটা স্বাভাবিক। ঘরখানাও যেন একটু ছিমছাম। একটা জানালা রয়েছে বলে সেটা বন্ধ, কিন্তু ঘরের এক কোণে একটা মরচে ধরা চুল্লি। বহুত আচ্ছা, ভাবলাম অন্ধকার রাতে কেউ ধোঁয়া দেখতে পাবে না, ভালোই হবে। সুতরাং চুল্লিটা জ্বালানো যেতে পারে। ভিজে পোশাকটাকেও আগুনে সেঁকে নেওয়া দরকার। কিন্তু জ্বালাবো কি দিয়ে? কাঠকুটো কিছুটো নেই। অসহায়ভাবে চারপাশে তাকালাম। দু এক টুকরো কাঠও কি পাওয়া যাবে না? সমস্যার সমাধান হয়ে গেল সঙ্গে সঙ্গে। ঘরের ভিতরকার দেওয়ালে তো রয়েছে ওই ওক গাছের চমৎকার তক্তাটা। বড় ছুরিকানা দিয়ে খানিকটা তক্তা কেটে নিলাম। ঘরটায় খুঁত তৈরি হয়ে গেল বটে, কিন্তু তাতে আমার কি? আমি তো এই ঘরের মালিক নই। আমি তো মোটে এক রাতের বাসিন্দা। শুকনো ওক কাঠের চুল্লিতে চমৎকার আগুন জ্বলল। চায়ের জলও ছড়িয়ে দিলাম। বুর্জরকে রাখলাম আগুনের কাছাকাছি। জল আর চায়ের সরঞ্জাম সঙ্গেই ছিল। চা খেলাম, পোশাকও শুকলো। এবার শুয়ে পড়া ছাড়া করণীয় আর কিছুই নেই। বেশ খিদে পেয়েছে, কিন্তু সঙ্গে যা খাবার ছিল সবই পথে শেষ হয়ে গিয়েছে। অগত্যা পেটের খিদে পেটে রেখেই শুয়ে পড়তে হলো। এক সময় ঘুমিয়েও পড়লাম, কিন্তু খুব বেশি সময় ঘুমোতে পারলাম না। কেননা যখন জাগলাম তখন চুল্লিতে আগুন বেশ উজ্জ্বলভাবেই জ্বলছে। মেঝের শক্ত তক্তার উপরে ঘুমোনো খুব শক্ত। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন অসাড় হয়ে আসছে। একটু নড়াচড়া করলেই ঘুম ভেঙে যায়। পাশ ফিরে আবার ঘুমোবার চেষ্টা করতে হয়। আচম্বিতে একটা শব্দ শুনে চমকে উঠলাম। অন্ধকার পথটায় পায়ের শব্দ না? শব্দটা এগিয়ে আসছে এই ঘরের দিকেই। আগেই বলেছি এই ঘরে একটি মাত্র জানলা, আর সেটাও বন্ধ।
যে দরজা দিয়ে আমি এই ঘরে এসেছি সেটি ছাড়া আর কোনো দরজাও নেই। ঘরের মধ্যে যে লুকোবো সেরকম কোনো আলমারি বা কাবার্ডও নেই। নিশ্চয়ই বাড়ির মালিক আসছে। এখন আমি পালাই কি করে? আমি যে হাতে নাতে ধরা পড়ে যাব। কিন্তু এই অবস্থার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় পথ আমার কাছে খোলা নেই। বাড়ির মালিক নিশ্চয়ই অনধিকার প্রবেশের দায়ে আমাকে অভিযুক্ত করবে, আর তাতে যা অর্থ খরচ হবে তা আমার অজানা নয়। আমাকে আবার ওরচেস্টার জেলে ফিরে যেতে হবে, অথচ এই 2 দিন হলো আমি সেখান থেকে খালাস পেয়েছি। সেখানে ফিরে যাবার আদৌ কোনো ইচ্ছা আমার নেই। আর আগন্তুকের কোনো তাড়াহুড়ো নেই। সে বেশ ধীরে সুস্থে অন্ধকার পথ দিয়ে এগিয়ে আসছে। দরজার ফাঁক দিয়ে বাইরে আলো পড়েছে। আলো দেখেই বোধহয় লোকটি এদিকে এগিয়ে আসছে। সে বোধহয় ভাবছে তার অন্ধকার ঘরে কে আলো জ্বালালো। লোকটা এসে ঘরে ঢুকলো এক সময়। মনে হলো ও যেন আমাকে দেখতে পায়নি। আমি এক কোণে গুটিসুটি মেরে বসেছিলাম। কোনো দিকে না তাকিয়ে লোকটা সোজা চলে গেল জ্বলন্ত চুল্লিটার দিকে। জলে ভেজা ঠান্ডা হাত দুখানা গরম করে নেওয়ার জন্য আগুনের তাপের দিকে হাত দুটো বাড়িয়ে দিল সে। সত্যি কি সাংঘাতিক রকম ভিজেছে লোকটা। ওর সমস্ত শরীর থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। স্বীকার করছি আজকে সারাদিন প্রচন্ড বৃষ্টি হয়েছে। সন্ধ্যার আগে একটু থেমে আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু এরকম বৃষ্টি ঝরা রাতেও বা লোকে এরকম ভাবে ভেজে কি করে? লোকটার পোশাক পরিচ্ছদ পুরনো আর জীর্ণ। ওর সমস্ত শরীর থেকে জল ঝরে পড়ছে ঘরের মেঝেতেও। লোকটার মাথায় টুপি নেই, চুল ভিজে সপসপে। চুল থেকে জল পড়ছে চুল্লির জ্বলন্ত কাঠের ওপর। একটা হিস হিস শব্দও পাওয়া যাচ্ছে তার জন্য। সেই শব্দের মধ্যে দিয়ে ফুটে উঠছে যেন একটা অন্ধ আক্রোশ। বুঝলাম লোকটা আমার মতোই একজন লোক। এ লোক আইনের নিয়ম মেনে চলা সুনাগরিক নয়। ও আমার মতোই একজন ভবঘুরে, পথের ভদ্রলোক যাদের বলে। সুতরাং আমরা একই পথের পথিক। একটু হেসে ওকে সম্ভাষণ করলাম। কি মজাই, আপনিও কি রাতের আশ্রয় খোঁজে? তাছাড়া আর কি, বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, শুনছেন না ঝড়ের গর্জন? হ্যাঁ, তা তো শুনছি। সারা রাত বোধহয় এমনিই চলবে। উহ, কি জঘন্য আবহাওয়া! একেবারে ভিজে গিয়েছি। কি ঠান্ডা! সমস্ত শরীর যেন জমে বরফ হয়ে যাচ্ছে। অনুযোগের সুরে আগন্তুক বলল। তারপর আগুনের আরো কাছে গিয়ে গুটিসুটি মেরে বসলো। না, আমি বললাম, রাস্তায় চলার পক্ষে আবহাওয়াটা মোটেই ভালো নয়। কিন্তু একটা কথা ভেবে অবাক হচ্ছি। কি কথা? আমাকে কথা শেষ করতে না দিয়ে আগন্তুক প্রশ্ন করলো। ভাবছি এই বাড়িখানা এরকম পরিত্যক্ত কেন? এখানে মাঝে মাঝে লোকজন তো আসতে পারে, কেননা পুরনো হলেও বাড়িখানা যে একেবারে বাসের অযোগ্য তা তো নয়। বাইরে ঝড়ের গর্জন বেড়ে গেল। খোলা দরজা দিয়ে দেখলাম আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত চিরে ফালা ফালা করে দিয়ে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের আলোয় দেখতে পেলাম বাগানের গাছপালা আর আগাছাগুলো ঝড়ের বেগে কিরকম অদ্ভুত ভাবে আন্দোলিত হচ্ছে। সৃষ্টি যেন রসাতলে যেতে বসেছে। একটা সময় ছিল যখন এমন চমৎকার একখানা সুন্দর কুটিরে আর এরকম সুন্দর বাগান এ তল্লাটে আর ছিল না। আর এখন কোনো লোক আসে না এখানে। কোনো পথ ভোলা পথিক বা ভবঘুরেও রাত্রিবাস করতে আসে না। খসখসে গলায় আগন্তুক বললেন। কিন্তু কেন? আমি জিজ্ঞাসা করলাম। আমার কথার কোনো জবাব না দিয়ে আগন্তুক বলতে লাগলো, আর আজ ভিখারিরা পর্যন্ত এ বাড়িতে রাত কাটায় না। যেসব পোড়া বাড়িতে ভিখারিরা রাত কাটায় সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাদের ছেঁড়া করা জামা কাপড়, খাবারের অবশেষ। এখানে সেরকম কিছু দেখতে পাচ্ছেন? তা তো দেখতে পাচ্ছি না, কিন্তু বাড়িখানার এরকম হাল হলো কি করে বলতে পারেন? আমি আবার প্রশ্ন করলাম। হানাবাড়ি বুঝলেন মশাই, এ বাড়ি হলো ভানাবাড়ি। হানাবাড়ি? লোকটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো। শ্বাস ফেলতেও যেন ওর কষ্ট হচ্ছে। আপনি দেখছি এ বাড়ি সম্বন্ধে অনেক খবর রাখেন। ব্যাপারটা যদি কিছু জানা থাকে একটু বলুন না মশাই। ভূত? এ বাড়িতে নাকি ভূতের উপদ্রব। লোকটা এ বাড়িতেই থাকতো, বুঝলেন? সে এক মহা দুঃখের কাহিনী, সবটা আপনাকে বলবার প্রয়োজন নেই। শুধু এটুকু বললেই হবে যে হতভাগ্য লোকটিকে শেষ পর্যন্ত পুকুরে ডুবে আত্মহত্যা করতে হয়েছিল। ওকে যখন পরে তোলা হলো তখন ওর মৃতদেহটা জলের উপর ভাসছিল। দেহটার উপর অতি সূক্ষ্ম পাতলা ও পিছল মাটির একটা আস্তরণ পড়ে গিয়েছিল। আঠালো মাটির গায়ে আটকে গিয়েছিল জলের পানা আর শ্যাওলা। মরবার পরও নাকি লোকটাকে দেখা গিয়েছে। গাঁয়ের অনেকেই দেখেছে তাকে। মৃত মানুষটা যেন ক্লান্ত পায়ে হেঁটে বেড়াচ্ছে পুকুরের পাড় দিয়ে।
ওকে সব থেকে বেশি দেখা গিয়েছিল স্কুলের মোড়ে ওর ছেলের জন্য অপেক্ষা করতে। ও বোধহয় ভুলেই গিয়েছিল যে ছেলে বা ওর পরিবারের আর কেউই বেঁচে নেই, বসন্ত রোগে সবাই মারা গিয়েছে। আর এজন্যই ও জলে ডুবে আত্মহত্যা করেছিল। পরিবারের সবাই মারা যাবার পর লোকটা আর বাইরে বেরোতো না, বাড়ির মধ্যেই ক্রমাগত পায়চারি করত। মরার পরও তার পায়চারি নাকি বন্ধ হয়নি, এখনো নাকি তার অশান্ত আত্মা নানা রকম দেহ ধারণ করে এদিক ওদিক ঘুরে বেড়ায়, এরকম শোনা যায়। লোকটা জলে ডুবে আত্মহত্যা করেছিল, এখনো সে ঘুরে বেড়ায়, কেবলই খালি ঘুরে বেড়ায়। হানা দেয় তার একদা বড় স্বাদের এই বাগান বাড়ির ওপর। আগন্তুক আবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো। সে একটু নড়ে চড়ে বসতেই তার বুটজোড়ার মধ্যে জলের পচপচ শব্দও শুনতে পাওয়া গেল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ে চলেছে অনবরত। শোনা যাচ্ছে ঝোড়ো হাওয়ার হুহুঙ্কার। হাজার হাজার অদৃশ্য ক্ষুদ্র দানব যেন দারুণ আক্রোশে ঝাঁপিয়ে পড়ছে এই ছোট্ট একখানি কুটির ওপর। বাড়িখানাকে যেন ওরা উড়িয়ে নিয়ে যেতে চাইছে বহু দূরের দানব লোকের পথে। বিদ্যুৎ চমকাচ্ছে আর সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে বজ্রের ক্ষুদ্র গর্জন। শেষ পর্যন্ত নীরবতা ভেঙে আমি বললাম, আমাদের কিন্তু কুসংস্কারাচ্ছন্ন হলে চলবে না। অলিক ভূতের ভয় পেয়ে আমরা যদি বাড়ির আশ্রয় ছেড়ে দিয়ে চলে যাই, তবে এই দুর্যোগের রাতে খোলা আকাশের নিচে আর ওই জল কাদা ভরা রাস্তা দিয়ে কিন্তু আমাদের রাত কাটাতে হতে পারে। না না, এ বাড়ি ছেড়ে আমি যাবো কেন? ওসব ভুতুরে গালগল্প আমি বিশ্বাস করি না, আগন্তুক বলল। হেসে বললাম, হ্যাঁ তা আমিও করি না। শুনি কত লোকে ভূত ভূত দেখেছে, কিন্তু আমি তো কোনোদিন ভূত দেখলাম না। আগন্তুক তাকালো আমার দিকে। ওর দৃষ্টি কি অদ্ভুত, কি বিষণ্ণ। মুহূর্তকাল চুপ করে থেকে সে বলল, দেখেননি আপনার বোধহয় ধারণা ভবিষ্যতেও কোনোদিন ভূতের সঙ্গে আপনার মোলাকাত হবে না। ভালো, কোনো কোনো লোক তো সারা জীবনের জন্য ভূতের দেখা পায় না। গরিব মানুষের বাড়িতে টাকা পয়সা না থাকাটাই একটা দারুণ কষ্টকর ব্যাপার। তার উপর আবার যদি ভূতের ভয় দেখাতে শুরু করে, তবে তো চমৎকার হয়ে উঠবে। ভূত নয়, ভূত নয়, পুলিশের লোকেরাই আমার ঘুমকে অস্বস্তিকর করে তোলে, আমি বললাম। পুলিশ আর পরের ব্যাপারে অহেতুক নাক গলানো লোকেদের জন্যই আজকাল আমার রাতের বিশ্রাম পাওয়াটা খুব শক্ত হয়ে উঠেছে, বুঝলেন? লোকটার জীর্ণ পোশাক থেকে তখনও জল ঝরে পড়ছিল। ঘরের মেঝেটা যেন ভেসে যাচ্ছিল। ওর গা থেকে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা গন্ধও আসছিল। আরে মশাই, এতক্ষণ আগুনের পাশে বসে আছেন, এখনো আপনার পোশাক শুকলো না? গা থেকে মাথা তো দেখছি এখনো সমানে জল ঝরে যাচ্ছে। শরীর শুকোতে আপনার আর কতখানি তাপ লাগবে? বেশ অবাক হয়ে আমি প্রশ্নটা করলাম। শুকোতে? কাশতে কাশতে আগন্তুক একটু হাসলো। বোধ করি ওই হাসিটা কাশিরই মতো। তারপর খসখসে গলায় বলল, আমার শরীর শুকোবার কথা বলছেন? না মশাই, আমার শরীর কোনোদিনই শুকোবে না। আর কি করে শুকোবে? আমার মতো যারা, তাদের শরীর তো চিরকালই ভেজা। তাদের শরীর থেকে চিরদিনই জল পড়বে, আর কোনোদিন শুকনো হতে পারবে না তারা। বৃষ্টি, রোদ্দুর, গ্রীষ্ম যাই হোক না কেন, তাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। বিশ্বাস করতে পারলেন না? তবেই দেখুন। লোকটা তার কাদা মাখা হাত দুখানা ঢুকিয়ে দিল চুল্লির আগুনের মধ্যে, কবজি পর্যন্ত ঢুকিয়ে দিল। তারপর ভ্রুকুটি করে এক দৃষ্টি তাকিয়ে রইল জ্বলন্ত আগুনের দিকে। ওর চোখের দৃষ্টি ভয়ঙ্কর। এই যে বদ্ধ উন্মাদের দৃষ্টি, না না, এই দৃষ্টি কোনো মানুষের দৃষ্টি হতে পারে না। এই দৃষ্টি অপার্থিব। মুহূর্তের মধ্যে ব্যাপারটা আমি বুঝতে পেরে গেলাম। আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে হয়ে গেল আতঙ্কের এক বরফ শীতল স্রোত। গলা ছিঁড়ে একটা শব্দ বেরিয়ে আসতে চেষ্টা করলো, কিন্তু গলা অনেকখানি শুকিয়ে গিয়েছিল। বুটজোড়া হাতে নিয়ে আমি ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে। কি করে যে অন্ধকার পথ আর বাগান পেরিয়ে বাইরের রাস্তায় এসে পড়লাম তা বলতে পারি না। বাইরের দুর্যোগের প্রকৃতিটাই যেন পাল্টে গেল আমার কাছে। বৃষ্টিধারাকে মনে হলো ঈশ্বরের আশীর্বাদ, কাদায় ভরা পথটাকে মনে হলো পরম আশ্রয়। বিদ্যুতের আলোয় আমি পথ দেখছি, বজ্রের গর্জন এখন আমার কাছে এগিয়ে যাবার সঙ্গে। পড়ে শোনালাম রিচার্ড হিউমের গল্প আ নাইট অ্যাট আ কটেজ।